জুলাই সনদের খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের হাতেই বাস্তবায়ন চায় জামাত। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে এনসিপি, ভিন্ন মত সিপিবির। বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি। ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেন পরিবেশ উপদেষ্টা। নির্দেশনা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন। সিলেটে পাথর লুটে বিএনপি, আওয়ামী লীগ সহ 7টি গ্রুপ ভাগ বসান সরকারি কর্মকর্তারাও। আত্মগোপনে অভিযুক্তরা। প্রশাসনের বিরুদ্ধে লোক দেখানো তৎপরতার অভিযোগ। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প পাশ, শিক্ষার্থীদের আনন্দ মিছিল। আবাসন নিশ্চিতে চবির প্রশাসনিক ভবনে তালা। বেরোবিতে নির্বাচনের দাবিতে অনশন। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সাংবিধানিক রূপ দিতে হলে সংসদের মাধ্যমে করতে হবে, অন্য কোনো উপায় নেই। জামাত বলছে, বাস্তবায়ন প্রক্রিয়া পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছাড়লে জাতির সঙ্গে প্রতারণা করা হবে। অন্যদিকে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির সুরাহা চায় এনসিপি। আর সিপিবি বলছে, খসড়ায় ফুটে উঠেছে বিশেষ গোষ্ঠীর বয়ান। শনিবার কাঙ্ক্ষিত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পেয়েছে রাজনৈতিক দলগুলো। এতে বলা হয়েছে, আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদ। স্বাক্ষর করার প্রস্তুতি হিসেবে 20 আগস্টের মধ্যে চূড়ান্ত মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে সনদের চূড়ান্ত খসড়ার বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ না থাকায় হতাশা জানিয়েছে এনসিপি। তবে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলছে সিপিবি। আদালতের প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের কেউ যাতে কোনো রিট করতে না পারে, এই পুরো প্রক্রিয়া নিয়ে, পুরো বিষয়টি নিয়ে, বিধানাবলী নিয়ে, আর এর ব্যাখ্যাটা যেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ন্যস্ত থাকে। জুলাই সনদ এটা তো আমাদের জন্য অতি প্রয়োজনীয়, একটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিক রেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে। আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা জলঘোলা করছে তারা পতিত সরকারকে সহায়তা করছে। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। ওনারা 20 তারিখের মধ্যে পাঠাতে বলেছেন, আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। আমরা জাতীয় ঐক্য স্বার্থে আমরা ছাড় দিয়েছি, আমরা এগ্রি করেছি। সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে, সুতরাং পার্লামেন্টে ছাড়তেই হবে। যত জল ঘোলা করা হবে, পানি ঘোলা করা হবে, তত পতিত সরকারের সুবিধা হবে। সনদের বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এই সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে সিএসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী কাউসার চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল 4টা নাগাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের প্রতিনিধিত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে এবং আসার পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন এবং সেই বৈঠক এখনও চলমান রয়েছে। প্রায় 1 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা নির্বাচনের সার্বিক কমিশনের সক্ষমতা এবং কি কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে তারা জানতে এসেছেন এবং দলের পক্ষ থেকে তারা সহযোগিতার আশ্বাসের কথা বলেছেন যে একটি রাজনৈতিক দল হিসেবে কমিশনকে যতটুকু সহযোগিতা করার তারা সর্বোচ্চ সহযোগিতাটুকু করবে, যাতে করে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকে। এছাড়া
রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন হবে, যেহেতু বিশেষ অনেকগুলো আইনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর আচরণবিধিতে সংশোধন এনেছে। তো সার্বিক পরিস্থিতি মিলিয়ে একটি বৃহত্তর দল হিসেবে তারা কমিশনের কাছে জানতে চেয়েছে, যেহেতু সরকারও ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোটের কথা বলেছে, সেই ক্ষেত্রে কমিশনের প্রস্তুতি সম্পর্কে তারা সার্বিক বিষয় জানার চেষ্টা করেছে। এবং এর আগেও কিন্তু বিভিন্ন দল নির্বাচন কমিশনে এসেছে এবং সিইসির সাথে একে একে বৈঠক করেছে। ইতোমধ্যে নতুন দলগুলোর নিবন্ধনের জন্য কার্যক্রম চলমান রয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম চলমান রয়েছে নির্বাচনে, অর্থাৎ নির্বাচনে কেনাকাটা থেকে শুরু করে এবং প্রবাসী ভোটারদের, বিশেষ করে এবার সবাই যেহেতু চাচ্ছে সকলে, সরকার সহ সকলে, যে প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে, সেই প্রক্রিয়াও কিন্তু চলমান রয়েছে কমিশনের। সার্বিক প্রস্তুতি নিয়েই কমিশনের কাছে তথ্য জানতে চেয়েছে। আমাদের আসলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বৈঠক শেষেই জানা যাবে যে কমিশনের কাছে আসলে দলটির কি বার্তা রয়েছে এবং কমিশন প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে কি আশ্বস্ত করেছে নির্বাচনের বিষয়ে। সিইসির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের খবর জানছিলাম আগারগাঁও থেকে। বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সিলেটে পাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আগামী জানুয়ারিতেই চীনের সহায়তায় তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে এরই মধ্যে অধিকাংশ মিশন থেকেই সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি। শুক্রবার সন্ধ্যায় এমন নির্দেশনা পেয়েছেন বলে কয়েকটি মিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে ছবি সরানোর ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি বা মেইল করা না হলেও রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা দেওয়ার কথা স্বীকার করেছেন অনেকেই। রোববার দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো আদেশ হয়েছে বলে তার জানা নেই। উপদেষ্টা পরিষদেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে আগামী নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, সেগুলো তো জানি না। আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের নিজস্ব মত। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এদিকে সিলেটের ভোলাগঞ্জে সম্প্রতি পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। আগামী জানুয়ারি থেকেই 10 বছরের জন্য চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এই প্রকল্পের মাধ্যমে নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে সেচের পানি ধরে রাখাই প্রধান লক্ষ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় আরও 2টি মেট্রো রেল প্রকল্পের ব্যয় কমাতে জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে দর কষাকষি করছে অন্তর্বর্তী সরকার। তবে ইতিবাচক সাড়া পাওয়া নিয়ে সন্দিহান পরিকল্পনা উপদেষ্টার। একনেক বৈঠকের পর ব্রিফিংয়ে জানান, 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও বিদ্যুতের সিস্টেম লস কমানো সহ 6,500 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।
2030 সালের মধ্যে ঢাকায় মোট 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা নেয় বিগত আওয়ামী লীগ সরকার। এর মধ্যে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি 6 রুটের কাজ শেষের দিকে। বাস্তবায়নাধীন দুটি মেট্রো রেল হচ্ছে কমলাপুর থেকে বিমানবন্দর ও কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত এমআরটি লাইন 1 এবং সাভারের হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5। দুটো প্রকল্পই বাস্তবায়নের কাজ করছে জাপান। এই দুই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিকাদারদের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে তাতে মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের দ্বিগুণেরও বেশি। সরকার ব্যয় ধরেছিল প্রায় 94,000 কোটি টাকা। রোববার একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, অতিরিক্ত ব্যয় কমাতে জাইকার সঙ্গে দর কষাকষি চলছে। অন্য দেশে কত খরচ হয়েছে, এখানে কেন বেশি খরচ হয়েছে, যদি পারেন একটু দর দস্তুর করেন। জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করেন দস্তুর করা, ওরা এক কথার মানুষ। তবু আমরা চেষ্টা করছি। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 519 কোটি টাকা দিচ্ছে সরকার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। ঢাকা শহরে পরিশোধিত পানি সরবরাহে ঢাকা ওয়াসার প্রকল্পের 3বার সংশোধনী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। বলেন, এই প্রকল্পের অনিয়ম দুর্নীতি খুঁজে বের করা হবে। আইএমইডি থেকে এটাকে একটা কেস স্টাডি হিসাবে গ্রহণ করা হলো যে এই প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে। বিদ্যুতের সিস্টেম লস কমানো সহ 6,500 কোটি টাকার বেশি ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক বৈঠকে। অনেকে সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গণ অনশন কর্মসূচির পর একনেকে পাশ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। 519 কোটি টাকার প্রকল্প অনুমোদনের খবরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা দূর করার দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশনের দ্বিতীয় দিনে পাশ হয় প্রকল্প। অনশন ভেঙে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রোববার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়েছে একনেক। শাহজাদপুরের চলনবিলে 100 একর জমিতে 519 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো। প্রকল্প পাশ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত আমাদের কাজ শুরু হয়ে যায়, আমরা যেন ক্যাম্পাসে পেয়ে যাই। আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার এটি বুঝছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যেভাবে হওয়ার কথা, যেখানে হওয়ার কথা, আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই সরকার এটি অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পান মাত্র 13% শিক্ষার্থী। এর উপর আছে হলে সিট বন্টনে দুর্নীতি। শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, 2.5 মাস ধরে আন্দোলন করলেও আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ বলছে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। যেখানে আমরা 36 দিনের স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনে ছাত্র সংসদ ইনক্লুডের জন্য এতদিন সময় না তাল বাহানা ছাড়া কিছু। আমরা চাই যে ছাত্র সংসদ যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে দ্রুত ইনক্লুড করা হয় এবং আমরা যেটা বলেছি, আমাদের যেটা দাবি যে 25শে সেপ্টেম্বরের মধ্যেই যেন আমাদের এই নির্বাচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সিন্ডিকেট কর্তৃক আমরা একটা কমিটি করার মাধ্যমে আমরা বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি আছে, সংবিধির আলোকে আমরা একটা নতুন সংবিধি করে ছাত্র ভাইদের সাথে আলোচনা করে মাধ্যমে ইস্যুতে পাঠাইছি, রোডম্যাপ ঘোষণা করে আমরা অতি শীঘ্রই, আমাকে যেটা বলা হয়েছে বাই নভেম্বর ইনশাআল্লাহ আমরা ছাত্র সংসদ পেয়ে যাব। 25 সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
ষষ্ঠ দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্যমতে এ পর্যন্ত ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৬০ জনের বেশি, আর ১৮টি হলে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯০ জনের বেশি। সোমবার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তথা রেজিস্ট্রার বিল্ডিং থেকে শুরু করে আমাদের হলের যে প্রশাসন, এই প্রশাসনে কিছু গাফিলতি আছে। প্রফেশনাল বিহেভিয়ারের কিছু কোর্স হচ্ছে তাদেরকে বাধ্যতামূলকভাবে করার করবো আর কি। অনেক বড় একটা সংখ্যা হচ্ছে সিট পায় না এখনো, তো তাদেরকে হচ্ছে অ্যালটমেন্টটা কমিয়ে যেন শতভাগ সিট যেন নিশ্চিত করা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমার কাজ করার একটা প্ল্যান রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সম্মেলন রোহিঙ্গা সমস্যা সমাধানের বড় সুযোগ সৃষ্টি করবে বলে আশা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের। বলেন, আন্তর্জাতিক মহল থেকে রোহিঙ্গা ইস্যুটি প্রায় বাদ পড়ে গিয়েছিল। প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় আবারও গুরুত্ব পাচ্ছে বিষয়টি। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রায় ৮ বছর পেরিয়ে গেছে। বৈশ্বিক নানা ঘটনাপ্রবাহ এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে। কয়েক বছর ধরে অব্যাহতভাবে কমেছে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা। সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি। রোহিঙ্গা সংকট সমাধানে নানা সময় উদ্যোগ নেওয়া হলেও ফলপ্রসূ কিছুই হয়নি এখনো। এর মধ্যেই জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলন, জাতিসংঘের সম্মেলন হচ্ছে, তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি। রোহিঙ্গারা তো আর সদস্য নয়, কিন্তু কাউকে তো তাদের ভয়েসটা নিয়ে যেতে হবে। তো আমরা এ ধরনের প্রক্রিয়াতে সেই কাজটি করছি। আমরা আন্তর্জাতিক কমিউনিটির থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। রোহিঙ্গা যে এই সম্মেলনের মাধ্যমে যে বার্তাটা পাঠাবেন, সেটা ওই আগামী সেপ্টেম্বরে ইউএন কনফারেন্সের একটা বড় উপাদান হবে। ডক্টর খলিলুর রহমান আরও জানান, প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল। ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠেয় সম্মেলনটি জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। আন্তর্জাতিক সাহায্য দিয়ে কতদিন রাখবেন? তাদের তো বাড়ি ফিরতে হবে, সেটাই তো আসল কথা। সাহায্য যাতে অব্যাহত থাকে সেই প্রচেষ্টা তো আমরা সবাই মিলে করছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের ফেরত দেওয়া। কক্সবাজারে এই সম্মেলনে বিদেশি প্রতিনিধিরা যোগ দেবেন বলেও জানান ডক্টর খলিলুর রহমান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে হেনস্থার শিকার হওয়ার পর গ্রেফতার রিকশা চালক আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। এদিকে ওসির কাছে তাকে গ্রেফতারের ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার। ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের অসঙ্গতি ডিএমপি খতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান রিকশা চালক আজিজুর রহমান। সেখানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। এ সময় তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আজিজুরকে আদালতে পাঠিয়ে কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও সমালোচনায় সরব হন অনেকে। রোববার ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, আজিজকে হত্যা মামলায় নয়, এপ্রিল মাসের একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আজিজুরের গ্রেফতারের বিষয়ে ওসির ব্যাখ্যা চেয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ওসির বক্তব্যের অসঙ্গতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রোববার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতেও বাধা নেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার সাক্ষ্য গ্রহণ। মোট ৮১ জন আসামির বিরুদ্ধে এরই মধ্যে ৯ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। জবানবন্দি দিতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, মামুনের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে সাক্ষ্য গ্রহণের তারিখ।
শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত 81 জন সাক্ষীর মধ্যে এরই মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তাদের জেরা করেছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, কিন্তু সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের আইনজীবী কোনো সাক্ষীকেই জেরা করেননি। পুরোটা সময় কাঠগড়ায় নিশ্চুপ বসে থাকতে দেখা গেছে মামুনকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুন কবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন এ নিয়ে এখন যত কৌতূহল। তার আইনজীবী বলছেন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে মামুনের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে সাক্ষ্য গ্রহণের তারিখ। আমরা ওনার সাথে আলোচনা করে ঠিক করবো, আপনারা সেদিন জানতে পারবেন, কারণ এটা গোপনীয় বিষয় না, সাক্ষী উনি প্রকাশে দিচ্ছেন। একজন অভিযুক্ত যদি ক্ষমা পায় তার মানে এই নয় যে তার অধস্তন সকলেই ক্ষমা পেয়ে যাবে। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে 4 জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে 2 জন উত্তরায় হত্যাযজ্ঞের ঘটনায়, 1 জন আশুলিয়ায় লাশ পোড়ানো এবং আরেকজন খুলনায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাক্ষ্য দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছেন। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিকে রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, গাজীপুরের কোনাবাড়ির আলাদা 4 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলা তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় আবেদন করেন খায়রুল হকের আইনজীবী। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই। গত 7 আগস্ট দাখিল করা আবেদনটি 11 আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের 18 নম্বর ক্রমিকে ছিল। ওই দিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। সেদিন দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার মোন্তাসিরুল আলম অনিন্দ সহ 3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন আদালত 2-এর বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। আদালতে হাজিরের পর অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দেশি বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে 3টা মামলা হয়েছে, একটা মাদকের, একটা অস্ত্রের, একটা বিস্ফোরক দ্রব্য আইনে, এবং বেশ কিছু আলামতও পাওয়া গেছে। বিজ্ঞ আদালত মেট্রোপলিটন আদালত 2 মামুনুর রহমান উনি সন্তুষ্টে 5 দিনেরই রিমান্ড মঞ্জুর করেছে। জামিনের আবেদন করা হয়েছিল, সেটা নামঞ্জুর করা হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু। 5 ব্যবসায়ীকে 150 মেট্রিক টন আনার অনুমতি। প্রথম দিনে ঢুকলো 90 মেট্রিক টন। স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ সহ 7টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে চলে পাথর লুট। এতে ভাগ বসিয়েছেন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এমনটাই অভিযোগ এলাকাবাসীর, যদিও জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিকে পাথর উদ্ধারে প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছে স্থানীয়রা। দিকেন সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। পাথরের সাথে কোনো কাঁসার মিট জবাই করে ফেলবে, জ্বালাও কথা বললে হবে না। এই পাথরটা তো উত্তোলন করা নিষেধ এখানে। আমি হইতে পারলাম না, আমি ব্যবসার সাথে জড়িত না। তাহলে আপনি পালিয়ে না, আমি ভাই। গত বছরের 13 অক্টোবর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে রাতের অন্ধকারে অবাধে পাথর লুটপাটকারী চক্রের তাণ্ডব তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ।
10 মাস পরের অবস্থা নিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে তোলপাড়। এক সময়ের নয়নাভিরাম সাদা পাথর পর্যটন স্পট থেকে লুটে নেওয়া হয়েছে প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর। প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। এখন আবার লুটের পাথর ফিরিয়ে এনে পূর্বের অবস্থায় নেবার চেষ্টা চলছে। মিডিয়া দেখেও দেখেন না, পুলিশে দেখেও দেখেন না। জেলা প্রশাসনের গাফলতির কারণে এই ধরনের একটা অপকর্ম হয়ে গিয়েছে। অনেকটা সিনেমার গল্পের মতো শোনালেও সময় সংবাদের অনুসন্ধান বলছে, দেশ বিদেশে আলোচনার তুঙ্গে থাকা সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার এই তোলপাড় করা ঘটনাটি একটি পরিকল্পিত ও সমন্বিত সংগঠিত অপরাধ। স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতাদের যুগসাজশে এই লুটপাট পেয়েছিল অঘোষিত বৈধতা। লুটপাট চলাকালে কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়েও আছে নানা প্রশ্ন। ভালো লুট হয়েছে দেখে আমি যখন পুলিশ বাইরে ফোন দিয়েছিলাম তখন বলে, ভাই এখানে আমাদের ওসি স্যার না করছে, আমরা এখানে অভিযানে যেতে পারবো না। গেল বছরের আগস্ট থেকে ডিসেম্বরের শেষ দিক পর্যন্ত দিনে রাতে সাদা পাথরের নিকটবর্তী রেলওয়ে বাংকার এলাকা থেকে লুট হয় পাথর। এরপর সাদা পাথর পর্যটন স্পটের দিকে অগ্রসর হতে থাকে লুটেরা চক্র। এই লুটপাটে আলোচনায় আসে ধলাই নদের 2 তীরের 2 শাহাবুদ্দিন ছাড়াও স্থানীয় আলফো চেয়ারম্যান সহ অন্তত 60টি গ্রুপের বিরুদ্ধে রয়েছে পাথর চুরি ও চাঁদাবাজির অভিযোগ। সদ্য সাবেক বিএনপির সভাপতি নির্দিষ্ট একটা বলয় ছিল, সে বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। কয়েক মাসে রেলওয়ে বাংকার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। সাদা পাথর পর্যটন স্পটের প্রায় 50% পাথরই গায়েব করে দেয় লুটেরা চক্র। লুটপাট যখন শতভাগ সফল, তখন টনক নড়ে সবারই। দলীয় পদ স্থগিত হয় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেই শাহাবুদ্দিনের। অভিযানের নামে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী তল্লাশি শুরু হয় পাথরবাহী ট্রাকগুলোতেও। আমার হাতে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটি স্থানীয়ভাবে উত্তোলন করা নিষিদ্ধ, যেটি আসলে দেশীয় পাথর। এই এলাকাতে এলসির পাথর ঢাকায় যায় বলেই একটি প্রচারণা রয়েছে এবং এই এলসির পাথরের চাদরে মুড়িয়ে এই পাথরটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা কৌশলে। এসব ট্রাকের সঙ্গে চুরি হওয়া পাথর পরিবহনে কিভাবে চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করে সময় সংবাদ। মাল কিনছেন, মালটা কিনা ট্রান্সপোর্টে দিয়েছেন, ভাই আমার মালটা এই জায়গায় পাঠাই দিবেন আপনার ট্রান্সপোর্টের গাড়িতে। তখন ট্রান্সপোর্ট আঙ্গরে কল দিব, ভাই এই জায়গায় মাল আছে, যাইবেন এত টাকা ভাড়া। তখন আমরা পোষাইলে যাই। এদিকে অভিযান শুরু হওয়ায় গা ঢাকা দেন লুটপাটে অংশ নেয় অভিযুক্ত সকল গ্রুপের নেতারাই। ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে বিএনপি নেতা শাহাবুদ্দিনের। লাপাত্তা আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। টানা 3 দিন চেষ্টার পর খোঁজ মেলে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা শাহাবুদ্দিনের। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একইভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। বারবার আমরা ডিসি সাহেবের সাথে কথা বলছি এবং এসপি সাহেবের সাথে দেখা করছি, কথা বলছি, কিন্তু সবাই বলছে দেখবো, আমরা দেখবো। কিন্তু এই দেখতে যেতে এইগুলো সব এই লুটপাট হয়ে গেছে। এখন সবাই দায় আমার উপরে চাপাইতেছে। আমি এই ব্যাপারে কিছু জানি না। যে যার মতো করে পারে আনছে, এরা হয়তো উদ্দেশ্য হতে পারে যে আমি এগুলো করছি। এদিকে অভিযুক্ত আলফো চেয়ারম্যানের খোঁজে তার থানাবাজার এলাকায় ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন তার স্বজনরা। আমাদের ফ্যামিলি পাথরের সাথে কোনো সংযোগ নাই। এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই পাথর লুটপাটের অভিযোগ ওঠে। সময় সংবাদের হাতেও আসে এমন একটি ভিডিও। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের টাকার ভাগ পেতেন উপজেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তাও। প্রথম আমাদের কথা শুনতো, অভিযানে যাইতো। এই 4-5 মাস যাবত তারা আর কোনো কথা শুনে না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও। যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা যাওয়ার সুযোগ আছে। সাদা পাথর পর্যটন এলাকায় লুটপাটে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ এবং বিজিবিও। প্রশ্নই আসে না
যদি কেউ বলতে পারে, আমরাও কিছু লোক আইডেন্টিফাই করতে পেরেছি, চিনি, জানি, সো আমরাও হেল্প করব। যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। এদিকে ব্যাপক হরিলুটের মধ্যে পরিবেশ বিপন্ন হওয়ার খবরে চলতি বছরের জুন মাসেই জাফলং এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি খুলে না দেওয়ার কথা বলায় 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে পাথর উত্তোলনে সম্পৃক্ত চক্র বিক্ষোভের এক পর্যায়ে সাদা পাথর এলাকা পরিদর্শন না করেই ঢাকায় ফিরে যেতে হয় 2 উপদেষ্টাকে। লুটপাটকারী চক্রের সদস্যরা নিঃসন্দেহে এলাকায় প্রভাবশালী, তবে তার চেয়েও শক্তিশালী সরকার এবং বিচার বিভাগ, এটাই মনে করেন সাধারণ মানুষ। তাই ন্যায় বিচার নিশ্চিত হলে এমন অপরাধ আর সংঘটিত হবে না বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সাদা পাথর, সিলেট। সিলেটে মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। দুপুরে সদর উপজেলার সালুটিকর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত 2 জনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার 1 লাখ ঘনফুটের বেশি পাথর এবং শনিবার প্রায় 2.5 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আজকে অভিযানের এখন প্রায় 3য় ধাপের যে অভিযানটি পরিচালিত হচ্ছে কোম্পানিগঞ্জের সদর উপজেলায়, সেই জায়গাটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কোম্পানিগঞ্জ সদর উপজেলার কালীবাড়ি এলাকা, এবং এই এলাকাতেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাতে আসছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের সাদা পাথর এখানে আমাদের চোখে পড়েছে, এবং এটা কিন্তু এখন জব্দ করা হচ্ছে। এবং এখানের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তমালিকা পাল, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এখানের আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। তাদের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনাদেরকে একটি তথ্য আমরা বলতে চাই, যেহেতু এখন এই অভিযানটি একদম শেষ পর্যায়ের দিকে, এখানে প্রায় স্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখানে যিনি লোকাল মেম্বার রয়েছেন কাজল সিং, তার সাথে আমরা কথা বলতে চেয়েছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ঠিক তার উল্টো দিকে যে জায়গাটিতে আমরা গিয়েছিলাম সেখানে প্রায় 2000 ঘনফুটের যে পাথরটি রয়েছিল সেই পাথরগুলো কিন্তু জব্দ করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা এখন কালীবাড়ি এলাকায় আছি, ঠিক আরেকটা সাইড এটা। এখানে দেখতে পাচ্ছেন এখানে ধারণা করা হচ্ছে প্রায় 10,000 ঘনফুটের মতো পাথর কিন্তু এখানে রাখা হয়েছিল। এবং এই জায়গাটিতে আসলে তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে কিন্তু এই অভিযানটি কিন্তু পরিচালিত হচ্ছে। তবে এই জায়গাটা আসলে কে বা কারা কখন এই সাদা পাথরগুলো এখানে আনলোড করে রেখে গিয়েছে সেই তথ্য কিন্তু এখানকার কেউই কিন্তু বলতে পারছে না। সবচেয়ে অবাক করা বিষয়, একটা ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই পাথরগুলো রাখা হয়েছে, কিন্তু এখানকার যিনি এই উপজেলার যে পূর্ব ইসলামপুরের 3 নম্বর ওয়ার্ডের যিনি মেম্বার কাজল সিং রয়েছেন, তিনি যেমনটি বলছেন যে তিনি নাকি সেই বিষয়টি কিন্তু জানছেন না। তো সব মিলিয়ে আসলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে সব জায়গা থেকেই কিন্তু এই ধরনের তথ্যগুলো আসছে যে এত বড় একটি চালান এখানে লুকিয়ে রাখা হলো রাতের আধারে। সেই জিনিসগুলো আসলে এখানকার যিনি ওয়ার্ডের মেম্বার যিনি রয়েছেন কাজল সিং, তিনি কিন্তু অবগত নন। তবে এখানকার যিনি ম্যাজিস্ট্রেট আছেন সেই ম্যাজিস্ট্রেট কিন্তু তার জিম্মায় ওই 2000 ঘনফুট পাথর রেখেছেন, এবং এখানে পিছনে দেখতেই পাচ্ছেন প্রায় 10,000 ঘনফুটের মতো পাথর কিন্তু এখনো রয়েছে। তো এই ছিল আজকের অভিযান। আমার কাছে কোম্পানিগঞ্জের কালীবাড়ি থেকে একদম সর্বশেষ তথ্য। লুট হওয়া পাথর উদ্ধার অভিযানের খবর জানছিলাম সিলেটের কোম্পানিগঞ্জ থেকে। বগুড়া শহরের বার্খিখাল থেকে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আউয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। রয়েছে এখানে বার্খি নামের একটি খাল থেকে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। মূলত এই এলাকার একজন স্থানীয় যিনি মৎস্য চাষী, ইনি সহ তার পরিবারের 2 সদস্যকে নিয়ে সকাল থেকে আসলে এখানে মাছ মারার চেষ্টা
ছিলেন। এই সময়ে জালে 2 দফায় আসলে 2টি করে মোট 4টি হ্যান্ড গ্রেনেড তাদের জালে উঠে আসলে প্রথমে তারা বিষয়টি বগুড়া সদর থানা পুলিশকে অবহিত করে এবং গুরুত্ব বিবেচনায় সদর থানা পুলিশ এটি বগুড়া সেনাবাহিনী যে সদর ক্যাম্প রয়েছে সেখানে জানাইলে সেনাবাহিনী সদর ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন জানে আলম সাদিপের নেতৃত্বে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে এবং তারা পুরো এলাকাটাই রেকি করে আসলে তাদের যে অভিযান সেটি চালাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু আরও 2টি হ্যান্ড গ্রেনেড এই যে বার্কি নামে যে জলাশয় এখান থেকে সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করেছে। মোট এখন পর্যন্ত 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে এবং এই গ্রেনেডগুলো আসলে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহারকৃত না, পরবর্তীতে কোনো আসলে কোনো উদ্দেশ্য নিয়ে একটি মহল এখানে রেখেছে সেই বিষয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো পরিষ্কার করে জানানো হয়নি এবং সেনাবাহিনী যেমনটি বলছে যে বগুড়া সেনানিবাসের যেই বম ডিসপোজাল ইউনিট রয়েছে তাদের বিশেষায়িত ও একটি দল সেই ইউনিট কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন এবং তারা ঘটনাস্থলে এসে কিন্তু যেই 6টি গ্রেনেড উদ্ধার করে রাখা হয়েছে সেই গ্রেনেডগুলো তারা পর্যবেক্ষণ করবেন এবং এই যে এলাকা থেকে আসলে যে অংশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে সেই অংশের কিন্তু আশপাশের আরও এলাকা জুড়ে কিন্তু তারা আসলে তল্লাশি অভিযান চালাবেন যে আরও কোনো হ্যান্ড গ্রেনেড এখানে মজুত করা আছে কিনা বা আছে কিনা এবং ইতিমধ্যেই স্থানীয় যারা উৎসুক মানুষ আছে তাদেরকে কিন্তু ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে সেটা একটি লাল বালতিতে পানির মধ্যে করে কিন্তু আসলে রেখে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তাদের বিশেষায়িত দল আসার পরে এই গ্রেনেডগুলো আসলে কোন সময়ের বা কি উদ্দেশ্যে বা কিভাবে এখানে এসেছে সেই বিষয়ে তারা নিশ্চিত করে বলতে পারবেন। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। খাল থেকে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধারের খবর জানছিলাম বগুড়া থেকে। সময় সংবাদে আরও থাকছে। দানবাদ সহ আরও কিছু অংশ ছাড়লে লড়াই বন্ধে রাজি পুতিন, জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের। জোর করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন মানবে না ইউরোপীয় মিত্ররা। ঋণের নামে 12 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে এই মামলাটি করেন। আসামিদের মধ্যে রয়েছেন ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম, বিজয় ভট্টাচার্য, প্রফেসর ডক্টর কাজী আখতার হোসেন, আনোয়ারুল ইসলাম, নীলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার। এজাহারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের 12 কোটি 28 টাকা আত্মসাৎ করেন। 2010 সালের বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খোলার পর কোনো সহায়ক জামানত না দিয়ে কেবল 4টি প্রস্তাবিত কার্গো ভেসেলকে মর্টগেজ দেখিয়ে 12 কোটি 28 লাখ টাকা তুলে জাতীয় মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত রাজধানীতে 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 3 থেকে 5 দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই সময় দমকা বাতাস, ঝোড়ো হাওয়া এবং কখনো কখনো বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আগামী 12 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা সহ সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা কখনো কখনো হালকা থেকে মাঝারি বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই ধরনের সিস্টেম এই মাসে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তীব্র হয়েছে নদ নদীর ভাঙন। দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বেড়ে নতুন 12টি পয়েন্ট সহ 52টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এতে গত এক সপ্তাহে বিলীন হয়েছে শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকলেও প্রতিকারে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। অন্যান্য পয়েন্টেও কাজ চলছে। এই নদী বর্তমান যে পর্যায়ে ভাঙছে বা ভাঙতেছে, অনেক মানুষ বিলীন হয়ে যাইতেছে। বাড়িঘর অনেক ছিল, ভাই ভাঙিয়ে অনেক দুঃখ দশাত পড়ে গেছে মানুষ। তা নদীতে যদি তোমরা যদি আনার চেষ্টা করি বাঁধলে না, তা আমার তো একটা কত একটা হাই হইলে
আমার চিন্তা জ্বালাও কমিল হয়। আমরা এই নদী ভাঙনের জন্য অনেক মানববন্ধন করছি, কিন্তু সরকার আমাদেরকে তেমন কাজ করে দিতেছে না। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৮১, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৫%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৮, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮১। রাজশাহী বিভাগে বায়ুর মান ৬৬, যেটি সন্তোষজনক, আর্দ্রতা ৬২। সিলেট বিভাগে বায়ুর মান ৬২, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৭%। খুলনা বিভাগের বায়ুর মান ৫৮, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬২। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৭, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৬২। রংপুর বিভাগের বায়ুর মান ৬৬, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৪৫। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৫%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশাল ৫৭ আর সবচেয়ে খারাপ ঢাকায় ৮১। জাতীয় নির্বাচন নিয়ে সিএসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছে সেখানে। করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত এবং তারা সেই জন্যই এই দুর্বলতা, কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। নির্বাচন আরও কয়েক মাস দেরি আছে, কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। আর একটা হলো সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে। কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দলগুলি যারা নির্বাচন করে, দায়িত্ব আমাদেরও আছে। আমাদেরও চেষ্টা থাকতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয়, যাতে আমাদের দল নেতা কর্মী সদস্য শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে। এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না আর কি। দ্বিতীয়ত, আমরা তাদের আচরণ বিধি সম্পর্কে যেটা সংশোধন করতে যাচ্ছেন জিজ্ঞেস করেছি। ওনারা এই ব্যাপারে তাদের প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছিলেন মতামতের জন্য, আমরা মতামত দিয়েছি। এখন তারা সেই মতামতের বিষয় পর্যালোচনা করছেন, বিবেচনা করছেন এবং চূড়ান্ত করবেন তারপরে। অতএব এখনই এই নিয়ে তাদের সঙ্গে আর আমাদের মতের কোনো তফাৎ বা কিছু আছে এটা বলার কোনো সুযোগ নাই। প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে, ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট, এমআরপি আর কি, যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এর বাইরে যাদের সাধারণ পাসপোর্ট আছে, যদিও আমরা জানি যে সেই সাধারণ পাসপোর্ট হোল্ডার যারা, তাদের মধ্যে কিছু ভুয়া পাসপোর্টও থাকতে পারে, যারা আসলে আমাদের নাগরিক না এমন লোকও থাকতে পারে। তো সেক্ষেত্রে তারা, আমরা অনুরোধ করেছি যে তাদেরকেও ভোটার করার চেষ্টা করেন এবং তাদের পাসপোর্ট, তাদের ছবি, তাদের বাবা মার নাম, ঠিকানা, এগুলেন আপনারা একটু চেক করেন বাংলাদেশে, তাহলে এটা বের হবে যে এটা ভুয়া কি ভুয়া না আর কি। যদি দেখা জাতীয় নির্বাচন নিয়ে সিএসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।
কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী। দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে কথা জানান তিনি। অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক যত কাজের ব্যস্ত থাকুক আমরা সেটা বাস্তবায়ন করার জন্য যা করা সবই করব। দাম নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 5.5 মাস বন্ধ থাকার পর আমদানি শুরুর খবরে হিলির বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে 10 থেকে 12 টাকা। বিকেলে 3টি ট্রাকে 90 মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে। উদ্ভিদ সঙ্গ নিরোধ বিভাগ জানায় 5টি প্রতিষ্ঠানকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়। তারা প্রত্যেকেই 30 মেট্রিক টন করে পেঁয়াজ আনতে পারবে। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি বছরের সর্বশেষ 3 মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয় এই স্থলবন্দর দিয়ে। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে গত 14 আগস্ট চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানির অনুমোদন দেওয়া হয় 470 মেট্রিক টন পেঁয়াজ। এরই মধ্যে এসেছে 100 মেট্রিক টন। 5.5 মাস পর আজকে হিলি বর্ডার দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে, কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি যে আমরা আইপির জন্য আবেদন করছি 1000 টন 500 টন, কিন্তু আইপি দিচ্ছে শুধু 30 টন। আমাদেরকে বলা হচ্ছে 30 টন আবেদন করে 30 টন করে আইপি দেওয়া হবে। এত অল্প মাল দিয়ে তো বাজারে প্রভাব পড়বে, মাল যত বেশি ঢুকবে বাজারে তত দাম কমে যাবে। রাশিয়াকে বড় শক্তি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরে কথা বলেন তিনি। এদিকে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওভাল অফিসের ওই বৈঠকে জেলেনস্কির সঙ্গে একাধিক ইউরোপীয় নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে সিএনএন জানায় সোমবারের বৈঠক সফল হলে আগামী শুক্রবার জেলেনস্কিকে সঙ্গে নিয়ে পুতিনের সঙ্গে আবারও আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যুদ্ধবিরতির কথা বললেও এবার জানিয়েছেন সরাসরি স্থায়ী শান্তি চুক্তিই হবে সমাধানের একমাত্র পথ। রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানায় সম্ভাব্য শান্তি প্রস্তাবে পুরো ডনবাসের ওপর কিয়েভের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের আরও কিছু অঞ্চল দাবি করেছে রাশিয়া। বিনিময়ে জাপোরিজিয়া ও খেরসনের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় বলে আবারও জানিয়েছেন জেলেনস্কি। টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়াই যুদ্ধবন্ধের উপায় বলেও জানান তিনি। জেলেনস্কি সহ একাধিক ইউরোপীয় নেতাকে সোমবারের বৈঠকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্র। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইইউ যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। আন্তর্জাতিক সীমান্তের বল প্রয়োগে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে। তবে পশ্চিমা নেতারা এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধ সমাধানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে তাই বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দেশটিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদের খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের হাতেই বাস্তবায়ন চায় জামাত। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে এনসিপি, ভিন্ন মত সিপিবির। বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি। ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেন পরিবেশ উপদেষ্টা। নির্দেশনা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।